সেকেন্ড ক্লাসটা একটু চালাই দিয়ে ফার্স্টের ক্লাসটা আমি বাকিটা যাবে না বাকিটা। আসসালামু আলাইকুম, সবাইকে ক্যারিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা 23 সাল ভিত্তিক 31 তারিখের যে পরীক্ষাটি হতে যাচ্ছে অফিসার এবং অফিসার জেনারেল একসাথে সকাল বিকাল, আমরা ওই পরীক্ষায় সাজেশন ক্লাস হিসাবে আপনাদের সাথে যে ক্লাসগুলো নিচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমাদের একদম লাস্ট বা শেষ এপিসোড। এখানে আজকে আপনাদের আমরা যে টপিকগুলো দেখাবো সেই টপিকগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার কারণটা কি? কারণ হচ্ছে এখানে থাকবে সেট থিওরি, এখান থেকে সেটের কোয়েশ্চেন আপনি পাচ্ছেন, এখান থেকে সবসময় কোয়েশ্চেন আসে। আজকে থাকবে কোঅর্ডিনেট জিওমেট্রি, দ্যাট মিনস স্থানাঙ্ক জ্যামিতি, সেখান থেকে 1-2টা কোয়েশ্চেন আসে। আজকে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে কথা বলবো, অল্প বিস্তর, যেখান থেকে পরীক্ষায় আমরা লাস্ট দেখলাম কোয়েশ্চেন হয়েছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ওইখান থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপরে ধারাবাহিক ভাবে পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, সেখান থেকেও প্রশ্ন হয়। তো এই মুহূর্তে যেখান থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিতে পারেন, যাতে করে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারি। নিশাত আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চলেন তাহলে আমরা দেরি না করে শুরু করে দেই। প্রথমে এখানে দেখতে পাচ্ছি সি একটি সেট, তার উপাদান ওয়াই, সাজ দ্যাট ওয়াই, দ্যাট মিনস ওয়াই যে উপাদানটা সেটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হবে। ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে শুরু হয়, 1 2 3 4 ডট ডট ডট, এবং একটা রেঞ্জ বলে দিছে ওয়াই এর ভ্যালু 5 অথবা 5-এর বড় হবে, 10 অথবা 10-এর ছোট হবে। যদি তাই হয়, ঠিক আছে, তাহলে হুইচ অফ দা ফলোইং, নিচের কোন অপশনটি রোস্টার ফর্ম অর টেবুলার ফর্ম রিপ্রেজেন্ট সেট সি। রোস্টার ফর্ম বা টেবুলার ফর্ম মানে হচ্ছে তালিকা পদ্ধতি। এটা যেটা দেওয়া আছে সেট বিল্ডার্স পদ্ধতিতে দেওয়া আছে, এটা হচ্ছে সেট বিল্ডার্স মেথড। তো সেট বিল্ডার্স মেথড থেকে আমাদের তালিকা পদ্ধতি, যেটাকে ইংলিশে বলা হয় রোস্টার অথবা টেবুলার মেথড, তো সেটা আমরা কি করব এখানে খেয়াল করে দেখেন। আমরা সি সেটের উপাদানগুলো তাহলে আমাদের কি হবে, 5 থেকে শুরু করে 10 পর্যন্ত, দ্যাট মিনস 5 হবে, 6 হবে, 7 8 9 and last one is 10। এইগুলাই হচ্ছে আপনার এই বিল্ডার্স মেথড থেকে টেবিলার্স মেথডে যদি বা রোস্টার মেথডে যদি আমরা কনভার্ট করি তাহলে সেটা, তাহলে 5 6 7 8 9 10 কোথায় আছে? অপশন এ তে আছে। সুতরাং আমাদের আনসারটি কি হবে? অপশন এ হবে। এইরকম সিম্পল কোয়েশ্চেন গুলোই কিন্তু আপনারা সেট থেকে পরীক্ষায় পেয়ে থাকেন। আসেন তাহলে আমরা নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখি। The number of subset of a set is 64, মানে 64 যদি সাবসেট হয় তাহলে how many element does the set have, তাহলে ওই অরিজিনাল সেটের উপাদান কয়টা ছিল? সাবসেটের সূত্রটা আমরা কি জানি? 2 to the power n। n মানে হচ্ছে ওই সেটে কতগুলি উপাদান আছে, নাম্বার অফ এলিমেন্ট রিপ্রেজেন্ট করে, কেমন? তাহলে এটা সমানে আমরা কি বলবো? 64 বলবো। তাহলে এটা আমরা যদি এখন সূচকীয় ফর্মে চিন্তা করি তাহলে আমাদের বেসটা সমান করতে হবে, পাওয়ার তো কখনোই সমান করতে পারবেন না। তার মানে বেস এখানে কি আছে? 2। তাহলে এই পাশে আমার 64কে 2 বেস করে লিখতে হবে। তার মানে 2 এর উপরে যদি আমরা 6 দেই তাহলে কি হয়? 64 হয়। এবার আমরা যেটা বলতে পারি সূচকের নিয়ম অনুযায়ী বেস যদি সমান হয় তাহলে বেস গুলো ইলিমিনেট হয়ে যায় আর পাওয়ার গুলো পরস্পর সমান হয়ে যায়। ইয়েস, তাহলে আমরা বলতে পারি যে সেট তার উপাদান হচ্ছে 6টি আর সেখান থেকে আমরা সাবসেট তৈরি করলে আমাদের সাবসেট হবে 64। সুতরাং আমাদের এইখানে ওই মূল সেটের উপাদান ছিল কয়টি? 6টি। আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা সুন্দর কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন গুলোই কিন্তু আপনারা পরীক্ষায় পাবেন। কে কোথা থেকে দেখছেন, কারা কারা কমেন্টস করছেন আমি একটু পড়ে নিই। ওকে, ক্যারিয়ার ম্যাপ, ওকে, থ্যাংক ইউ। আসেন তাহলে আমরা পরে দেখি কি বলছে। সেট এ এর উপাদান হচ্ছে এ বি সি,
এখানে এ সেটের এলিমেন্ট গুলো হচ্ছে এ, বি এবং সি, আরো একটি সেট হচ্ছে বি, তার এলিমেন্ট যেগুলো সেগুলো হচ্ছে সি এবং ডি। প্রশ্ন হচ্ছে আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে, ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট এম ডিফারেন্স বি, সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এ ডিফারেন্স বি আমরা বের করব, তারপরে সেটাকে পাওয়ার সেট করব। তো পাওয়ার সেটের সূত্র আমরা যেটা জানি সেটা সাবসেটেরই সূত্র, 2 টু দি পাওয়ার এন। এন মানে হচ্ছে ওইখানে কতগুলো এলিমেন্ট আছে সেটা বোঝায়। আসেন তাহলে আমরা এখানে এ ডিফারেন্স বি যদি আমরা করি, তাহলে এটা আসলে কি মিন করে জানেন, এটা মিন করে হচ্ছে এর গর্ভে কোনো বির উপাদান থাকতে পারবে না, ঠিক আছে, এটা মিন করছে। এর গর্ভে দ্যাট মিন্স এ সেটের ভিতরে বি সেটের কোনো উপাদানের অস্তিত্ব থাকতে পারবে না। তাহলে আসেন আমরা একটু দেখি, এখানে ভ্যালু গুলো বসাই। এ সেট এর উপাদান এ, বি আর কি আছে সি, ডিফারেন্স বি সেটের উপাদান, এটাকে আবার এইভাবেও রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। আর বি সেটের উপাদান হচ্ছে সি এবং ডি। এখন এই বি সেটের উপাদান কোনোভাবেই এ সেটের ভিতর থাকতে পারবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি সেটের উপাদান হচ্ছে সি, যেটা কিনা এ সেটের ভিতর আছে, আর বি সেটের কোনো উপাদান এ সেটের ভিতর নেই। এখন বি সেটের উপাদান একটা রিমেইনিং রয়ে গেছে, ডাজন্ট ফ্যাক্ট, সেটা নিয়ে আমাদের কোনো কাজই নেই। আমাদের বি সেটের উপাদানগুলো এ সেট থেকে বাদ দেওয়ার পর এ সেটের যে রিমেইনিং উপাদানগুলো আছে সেটাই হচ্ছে এ ডিফারেন্স ডি, এ ডিফারেন্স বি এর ভ্যালু। তার মানে কি এ আর বি এই দুইটা উপাদানই। ওকে, পেয়ে গেলাম। এখন তার পাওয়ার সেট কি হবে, তার পাওয়ার যদি আমরা বের করতে পাই, এখানে যদি আমরা পাওয়ার সেটটা বের করতে চাই, ঠিক আছে, এ ডিফারেন্স বি, তাহলে আমরা কি বলবো 2 টু দি পাওয়ার এন। আর এন এর ভ্যালু এখানে উপাদান কয়টা পাইছি, দুইটা, তাহলে এন এর ভ্যালু কি হবে 2 হবে। তাহলে এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমাদের রেজাল্টটা কি হচ্ছে 4। আশা করি বুঝতে পেরেছেন। খুব মজার কোয়েশ্চেন, এগুলাই কিন্তু পরীক্ষায় পাবেন। আর্টস ফ্যাকাল্টি করুক আর বিজনেস ফ্যাকাল্টি করুক অথবা সিটিআই, ওদের কিন্তু পছন্দের জায়গা এই টাইপের কোয়েশ্চেন গুলো, ঠিক আছে। আসেন তাহলে আমরা পরে দেখি কি বলছে। এখানেও আমরা সেট বিল্ডার্স মেথডে আমরা দেখতে পাচ্ছি এ একটি সেট, তার উপাদান হচ্ছে এক্স, আর এক্স কেমন হবে রিয়েল নাম্বার। এখানে বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দিচ্ছে। প্রশ্ন হচ্ছে হুইচ সেট ইজ এ, তাহলে এ সেটের উপাদানগুলো এখানে কোনগুলো তালিকা পদ্ধতিতে যদি বের করতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করে দেই। খুব দ্রুত যদি করতে চাই, খুব দ্রুত, আমি খুব দ্রুত একটু দেখাই, সেটা হচ্ছে এখানে আমাদের দ্বিঘাত সমীকরণ, এক্স এর পাওয়ার কত 2, তাহলে কয়টা আমাদের এখানে উৎপাদক হবে দুইটা, তো দুইটা উৎপাদকের জন্য আমরা দুইটা গড় নিয়ে নিলাম, এবং এখানেও এক্স হবে এখানেও এক্স হবে। এখন ফ্যাক্ট হচ্ছে এই 6 এর এমন দুইটা উৎপাদক বের করতে হবে যে দুইটা উৎপাদক মাস্ট বি যোগ করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন উচ্চারণ করলাম মাস্ট বি যোগ করতে হবে, কারণ আমাদের ক্লাসগুলোতে আমি এইগুলো খুব ভালোভাবে উৎপাদকের বিষয়গুলো বুঝাইছি, যে ধ্রুবপদের আগে যে সাইন থাকে আসলে ওই দুই উৎপাদক মাস্ট বি সেটা করতে হয়। ওকে, প্লাস সাইন আছে, তাহলে যোগ করতে হবে। তাহলে সেটা কি হইতে পারে, আমরা 3 দুগুণে কত বলতে পারি 5, 3 আর 3 দুগুণে কত 6, 3 আর 2 যোগ করলে আমাদের কত হবে 5 হবে। তার মানে আমাদের এটাও হবে, বড় উৎপাদকের আগে মাইনাস রাখবো, তাহলে এটা 3 হবে। আর এই দুইখানে যেহেতু গুণ, এটা মাইনাস আরেকটা মাইনাস গুণ করলেই এই প্লাসটাকে পাওয়া যায়, তার মানে এটাও হবে কি -2 হয়ে গেল। অতএব আমরা এখন বলতেই পারি x মাইনাস 3 এটা সমানও 0, আবার x মাইনাস 2 এটা সমানও কি 0 বলতে পারি। অতএব এইখান থেকে x এর ভ্যালুটা 3 আসছে, আর এইখান থেকে x এর ভ্যালুটা আমরা কি পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম। সুতরাং s সেটের উপাদানগুলো আসলে কি হবে 3 এবং 2, এই দুইটাই, অথবা 2 3 যেটাই বলি না কেন, আমরা 2 3ও বলতে পারি সিরিয়ালি। 2 আরেকটা হচ্ছে কি 3, তাহলে এটা কি কোথাও আছে, নিঃসন্দেহে আছে 2 এবং 3। তো যারা একটু বুদ্ধিমান এইসব করতে যাবে পরীক্ষা হলে মোটেও না, জাস্ট 3 দুগুণে 6 সেটা চিন্তা করবে, 3 আর 2। আর যেহেতু এখানে আমার মাইনাসের যোগ করতে হবে, সুতরাং দুইটাই পজিটিভ হবে, নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কেমন, আসেন আমরা তাহলে পরে দেখি কি আছে। আমরা এখানে সমীকরণে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এইগুলো পরীক্ষায় আসা শুরু করছে। ক্রমজোড় x প্লাস 3, y মাইনাস 5 সমান 5, 3 যদি হয়, দেন তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, y, x এবং y এর ভ্যালুটা কত। তাহলে এই ক্রমজোড়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে x প্লাস 3 এইটা সমান আমরা কি লিখবো, এইটা সমান আমরা লিখবো হচ্ছে তার প্রথম পদ 5, আর y মাইনাস 5 এটা সমান আমরা বলবো তার
দ্বিতীয় পদ সেটা হচ্ছে কত 3। তাহলে খেয়াল করে দেখেন x প্লাস 3 সমান আমরা বলছি হচ্ছে 5। আর একটা সমীকরণ যেটা সেটা হচ্ছে y মাইনাস 5 সেটা সমান আমরা বলতে পারি 3। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে এখানে 2, আর এইখানে যদি আমরা যোগ করে দেই তাহলে পাবো হচ্ছে 5 3 8। অতএব আমরা x এবং y এই যে দুইটা এদের ভ্যালু যেটা পাচ্ছি, ভ্যালু x এর 2 আর y এর হচ্ছে কত 8। তার মানে আমাদের আনসারটা হচ্ছে কি 2,8, যেটা কিনা আমরা অপশন বি তে দেখতে পাচ্ছি। এই যে ক্রমজোরের কোয়েশ্চেন গুলো এগুলো কিন্তু পরীক্ষায় আসা শুরু করছে, সুতরাং আপনার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। আসেন তাহলে আমরা নেক্সটে দেখি কি বলা আছে। এবারও দেখতে পাচ্ছি সেটের আরো একটা কোয়েশ্চেন যে ইফ এ সমান এ বি সি ডি ইজ আ সেট। ওকে, এই সেটের উপাদানগুলো এগুলা রোস্টার মেথডে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ প্রপার সাবসেট? তাহলে তার প্রপার সাবসেটটা কত হবে? এখন আপনি প্রপার সাবসেটের সূত্র যদি না জানেন তাহলে আবার পারবেন না। দেখেন প্রপার সাবসেটের সূত্রটা হলো প্রপার সাবসেট, ঠিক আছে? প্রপার সাবসেটের সূত্র আমরা জানি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটার একটা মজার গল্প আছে, আসলে কেন 1 বিয়োগ করতে হয়। কারণ আমরা আনসার পেয়ে গেছি, এখানে জাস্ট আমাদের কি জানতে চাইছে, সূত্রটা জানতে চেয়েছে। তাহলে অপশন বি তে আমরা যেটা দেখতে পাচ্ছি, না অপশন বি তে হচ্ছে না, এটা আসলে -1, তো -1 রিপ্রেজেন্ট করছে অপশন ডি তে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটা কেন, ধরেন আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে এটা কিন্তু নাম্বার বের করতে বলে না যে কতটা হবে সেটা। যদি সেটা বলেন তাহলে এখানে 1 2 3 4, তাহলে আপনি এখানে মান বসাই দিতে পারেন। 4 - 1 ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। তো ওইভাবে যেহেতু জানতে চাই না, জাস্ট সূত্রটা জানতে চাইছে, তাই ওইখানে আপনার আনসারটা কি সূত্র। এখন প্রপার সেট বিষয়টা আসলে কি, ধরেন আমি এ বি এই দুইটা সেট বললাম, ঠিক আছে? এই এ সেটে দুইটা উপাদান বললাম এ আর বি, তাহলে এখানে সাবসেট কি হবে, প্রপার সাবসেট কি হবে? যদি আমি শুধু সাবসেটের কথা বলি, এখানে সাবসেটের কথা যদি বলি তাহলে সেটা কি হবে, এ হবে, ঠিক আছে? এখানে তারপরে আমরা কি বলতে পারি, বি বলতে পারি আলাদা করে, আবার আমরা কি বলতে পারি, এ বি বলতে পারি। এরকম করে করে উপাদানগুলো আলাদা আলাদা করে করতে পারি। এখানে এ একটা হতে পারে, আবার এখানে আমাদের এ বি এ একটা হতে পারে, ঠিক আছে? তাহলে দেখেন দুইটা হলে কি হবে, দুইটা হলে হবে হচ্ছে 4টা সাবসেট। তাহলে এখানে কয়টা পাইছি, 1 2 3, ঠিক আছে? তাহলে আরেকটা কি হবে, আরেকটা হবে হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে? তো এখানে 4টা। আর যদি আমাদের প্রপার সাবসেটের কথা বলতো, প্রপার সাবসেট সেটা কি হতো, সেটা একটা বাদ যাইতো। কেন, কোন একটা বাদ যাইতো? আসলে ওই সরাসরি উপাদান যেটা ছিল, যে উপাদানটা সরাসরি কপি হয়েছে ওইটা সবসময় বাদ যাবে, সরাসরি কপি হওয়া উপাদান। এই জন্য অলওয়েজ 1 বাদ যায়, অলওয়েজ 1, কারণ সরাসরি কপি একটাই হয়, তাহলে সেইটা বাদ যায়। তখন আমরা বলতাম 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সূত্রটা। আর এখানে 2 স্কয়ার মাইনাস 1, দ্যাট মিন্স 4 - 1, ইট উইল বি 3। বুঝা গেল প্রপার সাবসেট এবং সাবসেট কেন 1 মাইনাস হয়, আমি সেটা অল্প অল্প করে একটু বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করলাম। এবার আসেন আমরা দেখি আমাদের নেক্সটে কি বলছে। কোঅর্ডিনেট জিওমেট্রি, আমরা একটু প্রথমে কঠিন একটা কোঅর্ডিনেট জিওমেট্রি দেখতে পাচ্ছি। ইন দা কোঅর্ডিনেট প্লেন লাইন এম passes through the origin, মানে লাইনটা মূল রেখা দিয়ে গেছে, ঠিক আছে, অরিজিন দিয়ে গেছে, and has slope of 3, এবং তার ঢাল যেটা সেটা 3 বলে দিয়েছে, m এর মান 3 ঢাল। আচ্ছা, if point 6y, আমাদের ওই বিন্দুটার স্থানাঙ্কটার ভুজ এবং কুটি দেওয়া আছে 6 এবং y, and x, 12, ওকে, আর অন লাইন এম, যেটা এম দিয়ে যাচ্ছে, ঢাল যেটা এম, দেন তাহলে y মাইনাস এক্স, তাহলে y মাইনাস এক্সটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। আলাদা করে আমাদের y এর মান লাগবে, আলাদা করে কার মান লাগবে, x এর মান লাগবে। এখন এখানে যেহেতু তারা বলছে এটা থ্রু দা অরিজিন, মানে অরিজিন, আমি যদি একটা এরকম একটা গ্রাফের কথা চিন্তা করি তাহলে সেই আমাদের সরলরেখাটা কোন দিক দিয়ে যাবে, এই যে অরিজিন দিয়ে যাবে, ঠিক আছে, একদম অরিজিন বিন্দু দিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের এইটার যে সমীকরণ হয়, এটার কোনো ইন্টারসেপ্ট নেই এখানে, ঠিক আছে? ইন্টারসেপ্ট থাকে না, ইন্টারসেপ্ট আসলে 0, মানে থাকে না এখানে, হ্যাঁ, y অক্ষের ইন্টারসেপ্ট এখানে নেই, কিছুই। সেই ক্ষেত্রে আমরা বলি y ইকুয়াল mx, সরাসরি mx বলি। আসলে এইগুলো তো অনেক
আলোচনার বিষয়, সেগুলো আমরা আমাদের ফান্ডামেন্টাল যে ক্লাসগুলো আছে সেইগুলোতে করে থাকি। তো এখন আসেন, আমরা এই হচ্ছে আমাদের ওয়াই এর সমীকরণ। এখানে এম এর ভ্যালুটা তারা বলে দিয়েছে ঢাল, আমরা যেটাকে স্লোপ এম দ্বারা প্রকাশ করি, এই এম এর ভ্যালুটা তারা এখানে কত বলে দিয়েছে, এইখানে দেখা যাচ্ছে এম এর ভ্যালুটা 3 বলে দেওয়া আছে। ওকে, এবার আমরা একটু চিন্তা করি যে তাহলে ওয়াই এর ভ্যালুটা কি হবে। প্রথম যে আমাদের স্থানাঙ্কটা আছে সেটা কি 6, প্রথম স্থানাঙ্কটা আমি একটু এখানে লিখি যে 6, ওয়াই, এটা আসলে কি ভুজ এবং কোটি, আমাদের এইটা হচ্ছে এক্স কে রিপ্রেজেন্ট করছে আর এটা তো ওয়াই আছে। তাহলে আমাদের এখানে আমাদের এম এর মান কি ছিল 3, তার মানে আমি এম এর রিপ্লেসমেন্টে 3 লিখবো, 3x। এবার আসেন আমাদের ওয়াই এর মানটা এখান থেকে বের করতে পারছি, 3 আর x এর ভ্যালু, x এর পজিশনে কত আছে 6 আছে, তাহলে আমি এখানে 6 বসিয়ে দিলাম। দ্যাট মিন্স আমার y এর ভ্যালুটা চলে আসলো 3 6 কত 18। এবার পরের স্থানাঙ্ক থেকে পরে আমাদের কি বলা আছে, পরে যেটা বলা আছে সেটা হচ্ছে x, 12। দ্যাট মিন্স y এর ভ্যালুটা এবার কত দেওয়া আছে 12 দেওয়া আছে। তার মানে এবার যদি আমি বলি যে y ইকুয়াল mx, ঠিক আছে, তাহলে y এর ভ্যালু এবার আমরা কত বসাবো 12 বসাবো, ইকুয়াল এই m এর ভ্যালু কত 3। তাহলে এটাকে যদি সলভ করি, x এর ভ্যালু 3 4 কত 12, তাহলে আলাদা করে x এর ভ্যালু এবং y এর ভ্যালু দুইটাই পেয়ে গেলাম। x এর y এর রিপ্লেসমেন্টে আমি y এর ভ্যালুটা বসাবো কত 18, এবং x এর রিপ্লেসমেন্টে x এর ভ্যালুটা বসাবো কত 4, তার মানে আমরা কত পাচ্ছি 14। তাহলে আনসার কত হবে 14। এটা আপনাদের জন্য অনেকের একটু কঠিন লাগতে পারে, যাদের কোঅর্ডিনেট প্লেন সম্পর্কে ভালো আইডিয়া নেই তারা একটু কষ্ট পাবেন, স্বাভাবিক। এবার আসেন আমরা পরে দেখি কি আছে। অনেকে আমাদের সাথে জয়েন হয়েছেন, নুসরাত ঠিক আছে 5, জান্নাত ঠিক আছে, নুসরাত, এডলফ হিটলার, ও মাই গড, হু ইজ এডলফ হিটলার আমাদের সাথে ক্লাস করছে, ভয় লাগছে নাম শুনলে। আমি বারবার বলি এডলফ হিটলার আবার কেন আসে না, এই দুনিয়াটাকে আবার আধুনিক ভাবে আরেকটা সুপার আধুনিক জায়গায় নিয়ে যায় না কেন। আসেন আমরা এবার দেখি, ইফ দ্য লাইনস 3x প্লাস 2ky মাইনাস 2 ইকুয়াল 0 যদি হয়, এন্ড এবং আরেকটা লাইন 2x প্লাস 5y প্লাস 1 ইকুয়াল 0 যদি হয়, আর এই দুইটা লাইন পরস্পর প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, ঠিক আছে, এই দুইটা সমীকরণই আমাদের এখানে কি সমান্তরাল। এখন প্রশ্ন হচ্ছে দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, তাহলে এই সমীকরণের যেখানে আমরা কে চলকটা দেখতে পাচ্ছি ইহার ভ্যালুটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাই প্যারালাল হইতে গেলে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কেমন, আমি যদি বলি ধরেন এটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এটা হচ্ছে আমার একটা সমীকরণ, ধরেন এইটার সমীকরণটা হচ্ছে এটা, এমনটা যদি বলি তো এটা হচ্ছে a1 b1 c1। আবার আমি আরেকটা সমীকরণ যদি এখানে বলি, ধরেন যে আমরা এখানে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0, আমরা যদি এটা ধরেন এটাকে আরেকটা সমীকরণ বলি। এখন এই দুইটা প্যারালাল বা সমান্তরাল হওয়ার কন্ডিশনটা কি খুব ভালোভাবে দেখেন। সমান্তরাল হওয়ার কন্ডিশন হচ্ছে এইখানে প্রথম সমীকরণের x এর সহগ, দ্বিতীয় সমীকরণের x এর সহগ এর অনুপাত সমান হইতে হবে, সমানুপাতিক হইতে হবে এই প্রথম সমীকরণের y এর সহগ ডিভাইডেড দ্বিতীয় সমীকরণের b এর সহগ। এরা যদি পরস্পর কি হয় সমানুপাতিক হয়, সেই ক্ষেত্রে আমরা ওই দুইটা সমীকরণকে প্যারালাল বলতে পারি। এবার আসেন তাহলে আমাদের এইখানে দুইটা সমীকরণ তারা বলে দিয়েছে, সমীকরণ দুইটা কি একটু এখানে লিখে ফেলি। এখানে আমাদের বলা আছে হচ্ছে, খেয়াল করে দেখেন, 3x প্লাস 2ky মাইনাস 2 ইকুয়াল 0। আরেকটা সমীকরণ হচ্ছে 2x, আমি একটু চেঞ্জ করে বলি যে সেটা হচ্ছে কত 2x প্লাস 5y প্লাস 1 ইকুয়াল 0। তো এই দুইটা সমান্তরাল হইতে গেলে কি লাগবে, এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। তাহলে আমরা সেভাবেই সাজাই, মানগুলো বসিয়ে দিই তাহলেই হবে। আচ্ছা তাহলে এখানে দেখেন আমরা যদি মান বসাই a1 এর মান কত আসে খেয়াল করে দেখি আমরা একটু। a1 মানে এখানে কত 3, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 3। a2 মানে কি, এখানে হচ্ছে দ্বিতীয় সমীকরণ x এর সহগ 2, তাহলে সেটা এখানে কি হবে 2 হবে, সমান। এবার আসেন আমাদের b1 এর সহগ এখানে কিন্তু শুধু 2 না 2k, হ্যাঁ b1 এর হচ্ছে 2k, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 2k। আর b2 এর ভ্যালু হচ্ছে এখানে কত 5,
এইবার আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে বুধ করি হয়ে যাচ্ছে। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আর গুণ করলে 4k, আর এখানে হবে 3 5 কত 15। তাহলে আলটিমেটলি কে সমান আমরা কত পাবো 15/4, 15/4। তাহলে কে এর ভ্যালুটা হচ্ছে 15/4। ইট উইল বি অপশন বি। আপনাদের এই স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে আমি যে তথ্যটা বলবো, যে জায়গাটা বলবো, আপনারা ক্লাস 9-10 এর হায়ার ম্যাথ এবং ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথটা একটু ভালো করে দেখে যাবেন। দেখবেন এদের গাইড বইগুলোতে বিভিন্ন পরীক্ষায় যে এমসিকিউ কোশ্চেন গুলো আছে, এরকম কয়েকটা এমসিকিউ বেসিক ধরে যদি করে যান না, এই জায়গাটুকু একটু পড়ে যান, আপনি মাস্ট বি হুবহুব কমন পাবেন। আমি বলে দিলাম আপনাদের 9-10 এর বই এবং হায়ার ম্যাথ যে 9-10 আছে, ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ, এগুলো একটু দেখে যাবেন। স্থানাঙ্ক জ্যামিতি একদম হুবহুব কমন পাবেন, এখানে বেসিক জায়গাগুলো জাস্ট দেখলে হবে। আরেকটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ইন্টারমিডিয়েটের ম্যাট্রিক্সটা একটু দেখে যাবেন। হ্যাঁ, একদম ম্যাট্রিক্সের ট্রেস, তারপরে ট্রান্সপোর্টস, তারপরে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার, ইউনিট ম্যাট্রিক্স, এটা দেখে যাবেন, একদম হুবহু কমন পাবেন পরীক্ষায়। ঠিক আছে, আসেন পরে আমরা যাই। এইবার বলতেছে ক্যালকুলেট দ্য প্যারালাল স্লোপ অফ লাইন জয়েনিং x + 2y - 5 = 0। তারা বলতেছে তাহলে এখানে স্লোপ, দ্যাট মিন্স ঢালটা কত হবে, আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। ঢালের একটা সমীকরণ আমরা জানি, সেটা কি y = mx + c। যদি ছেদক বা ইন্টারসেপ্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। এখন আমি আর এইগুলার বিস্তারিত কোনো ডিসকাশনে যাব না, সরাসরি নরমালি ঢাল বের করার যে সূত্র, আমি সেটাতে চলে যাই। যদি আপনাকে নরমাল ঢাল, যেটাকে আমরা স্লোপ বলছি ইংলিশে, আর এটার ইন্ডিকেট করা হয় এম দ্বারা, এটা আসলে সহজ কথায় বলতে গেলে tan থিটা। ঢাল মানেই হচ্ছে tan থিটা, দ্যাট মিন্স লম্ব বাই ভূমি এর অনুপাত যেটা, সেটাই। ওকে, ওইদিকে আর না যাই। তো যদি আপনার নরমাল ঢাল বের করতে বলা হয়, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এম সমান আমরা এখানে বলবো -x এর সহগ। এখন এটা কিভাবে আসছে, আচ্ছা কিভাবে আসছে আমি একটু আপনাদের বলেই দিই। ধরেন y ইকুয়াল mx প্লাস, আচ্ছা আমি এখানে নিচে লিখছি y ইকুয়াল mx প্লাস c। এটাই তো ঢালের সমীকরণ বলতেছি, যে কয়েকটা সমীকরণ আছে তার মধ্যে এই একটা। আর এখানে m যেটা, x এর সহগ যেটা, সেটাই হচ্ছে আমাদের এখানে ঢাল বা স্লোপ, কেমন, যেটাকে আমরা ইন্ডিকেট করছি কি দ্বারা, m দ্বারা। আর ঢাল মানে আমি বারবার বলতেছি tan থিটা। ওকে, এখন আমি একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেখি তো। স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি, ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। হ্যাঁ, লিনিয়ার টু ভেরিয়েবল লিনিয়ার স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলা হয় এটাকে। এখন এইখান থেকে আমি কি করব, এই y এর, এই ঢালের সমীকরণ y এর মান বের করব। এখান থেকে যদি আমি y এর মান বের করি, তাহলে এই অংশটাকে রেখে আমরা বাকি অংশগুলো ওই পাশে আমরা ট্রান্সফার করে দেই। তাহলে উভয় পাশে যদি আমরা এইখানে ক্যালকুলেশন করি, তাহলে দেখেন তো এই যে by সমান -ax - c বলবো কিনা। ফাইন। এবার আসেন, আমার তো y এর মান লাগবে, তাহলে b ডিস্টার্ব করছে, তাই না? তাহলে y সমান এবার আমরা কি বলতে পারি, আমরা এবার যেটা বলতে পারি মাইনাস a/b, বাই ভাবে লিখতে পারি যে -a ডিভাইডেড b ইনটু x মাইনাস তারপরে c/b, এটা বলতে পারি। এখন আমার ওই পাশে ইন্টারসেপ্ট নিয়ে আমাদের এখানে কোনো মাথা ব্যথা নেই, আমাদের জায়গাটা হচ্ছে কি এইটুকু। দেখেন তো এখানে আমার y ইকুয়াল, যেটা আমরা চাচ্ছিলাম যে y ইকুয়াল mx প্লাস c হোক, তো সেই অনুযায়ী দেখেন তো আমরা কি পেয়েছি, y ইকুয়াল -a ডিভাইডেড b মাইনাস c/b। তো আমাদের মূল জায়গা হচ্ছে, চিন্তার জায়গাটুকু হচ্ছে এইটুকু। তো এইটুকু যদি এখানে একটা x আছে, সরি আমাদের লেখাটা ভুল হয়েছে, এখানে আমরা লিখবো হচ্ছে x। খেয়াল করে দেখেন x মাইনাস c/b। এখন একটু খেয়াল করে দেখেন, এইখানে আমাদের আসলে আমাদের মূল জায়গা ছিল এটা। তো ঢাল মানে আমি কি বলেছিলাম, x এর সহগ যেটা, সেটা। এখানে দেখেন তো, তাহলে x এর সহগ আপনি কি পেয়েছেন, যেটাকে আমরা m বলছি, x এর সহগ পেয়েছেন -a/b। এটাই আমার দরকার ছিল। আর এই জন্য আমরা বলি বারবার যে ঢাল এর সমীকরণটা, আমরা সূত্রটা জাস্ট এইটা মুখস্থ রাখবেন। এ মানে কি, এর পরিচয়টা কি দেখেন তো, আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে এর পরিচয়টা কি, কোথায় আমরা একটু দেখি তো। এই যে এর পরিচয় হলো x এর সহগ। এই যে এখানে আমরা এ দেখতে পাচ্ছি, এই এর পরিচয় হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে x এর সহগ। আর ওইখানে যে আমরা b দেখতে পাচ্ছি, b এর পরিচয়টা কি, ওই ইকুয়েশনে y এর সহগ। তাহলে আমরা একটা সূত্র বানাইতে পারি বা বলতে পারি, সেটা কি -x এর সহগ -x এর সহগ ডিভাইডেড
বি এর সহগ, ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ, এটাই নরমালি আমরা কি বলছি, ঢাল। এবার আসেন, আপনার প্রশ্নে বলছে যে একটা প্যারালাল ঢাল এখানে দেওয়া আছে, সমান্তরাল ঢাল, এর ইকুয়েশনটা কি দেওয়া আছে, এক্স প্লাস 2y মাইনাস 5 সমান যদি 0 হয় তাহলে এই সমীকরণের ঢাল কত। আমার এইটাকে নরমালি স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কনভার্ট করে একদম ওইভাবে y ইকুয়াল mx প্লাস c বের করে সময় নষ্ট করার দরকার নাই। আমরা শিখে গেছি মাইনাস x এর সহগ ডিভাইডেড y এর সহগ, তাহলে ঢালটা হবে আমার মাইনাস x এর সহগ। তাহলে আমরা এখানে সূত্রে একটা মাইনাস দিয়ে নিব। মাইনাস কেন আসছে এদিকে তাকালেই বোঝা যায় যে কেন আসলে মাইনাস আসে। মাইনাস x এর সহগ, ভাই আপনি বলেন এইখানে x এর সহগটা কি 1 না? ইয়েস, x এর সহগ হচ্ছে কি 1, তার মানে এখানে -1 ডিভাইডেড y এর সহগ, y এর সহগ আমরা এখানে কি পাচ্ছি, 2 পাচ্ছি। ইয়েস, তাহলে আমাদের ঢাল, প্যারালাল ঢালটা কি হবে, -1/2, দ্যাট ইজ -1/2। কেমন? তো আমাদের आंसर কোথায় আছে, অপশন সি তে আছে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঢাল দেখলেই হবে না, এটা কি ঢাল, প্যারালাল ঢাল। কিন্তু যদি পারপেন্ডিকুলার ঢাল বলে তখন আপনি কি করবেন, পারপেন্ডিকুলার ঢাল। চলেন আমরা পারপেন্ডিকুলার ঢালের ক্ষেত্রে সূত্রটা হবে m1 ইন্টু m2 ইকুয়াল -1। এখন এখান থেকে আমরা m2 যেটা সেটা যদি বের করি সেটাই আসলে পারপেন্ডিকুলার ঢাল হিসেবে বলবো। তখন আমরা কি করব, -1 ডিভাইডেড m1, ঠিক আছে। এখন এই সমীকরণ থেকে যদি আমি বলি পারপেন্ডিকুলার ঢাল কি হবে, তখন এইখানে m1 এর মান, তার মানে m2 সমান উপরে -1 আর m1 এর মানটা কি বের করছেন, যেটা প্যারালাল ঢাল, এটি তো m1 এর মান কি পাইছেন, -1/2। তাহলে এইখানে রিপ্লেসে m1 এর রিপ্লেসমেন্টে আপনি এখানে বসিয়ে দেন -1/2। এখন এটা ক্যালকুলেশন করলে কি পাবেন, 2 পাবেন। ইয়েস, তাহলে এই একই সমীকরণ থেকে যদি আপনাকে বলা হয় পারপেন্ডিকুলার ঢাল কি হবে, দ্যাট উইল বি +2। কিভাবে আসছে আমরা ওই পাশে আলোচনা করে দেখাইলাম আপনাকে, যাতে সহজে বুঝতে পারেন। এবার আসেন আমরা দেখি এই টাইপের পরে আরো একটা কোশ্চেন পারপেন্ডিকুলারে আছে কিনা। ইয়েস, এখানে আমাদের ওই সমীকরণ থেকে পারপেন্ডিকুলার ঢাল বের করতে বলছিল, যেটা কিনা আমরা +2 পেলাম, যে কিছুক্ষণ আগে যে সমীকরণটা ছিল। সমীকরণটা আমি যদি আবারও লিখি, ধরেন কি ছিল সমীকরণটা, x + 2y, সমীকরণটা ছিল x + 2y - 5 = 0 যদি হয় তাহলে তার পারপেন্ডিকুলার ঢাল কি হবে। পারপেন্ডিকুলার ঢাল বের করার আগে আমার নরমাল প্যারালাল ঢাল বের করতে হবে, দ্যাট মিন্স m1 এর মান বের করতে হবে। তো আমরা এখানে পারপেন্ডিকুলার ঢালটা কি বলছি, যে -1 ডিভাইডেড m1, m1 হচ্ছে প্যারালাল ঢাল। তো m1 আমি কিভাবে বের করব, -x এর সহগ, x এর সহগটা কত 1, তাহলে -1 আর ডিভাইডেড y এর সহগ কত 2, এটাই হলো আমার m1 এর মান। এখানে এখন জাস্ট m1 এর মানটা বসায় দেই, -1 ডিভাইডেড -1/2। এখন এটাকে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে ভাগ চিহ্ন, এই অংশটা হচ্ছে লব, এই অংশটা হচ্ছে হর, তাহলে আমার লবটা ঠিক থাকবে, দ্যাট মিন্স -1টা ঠিক থাকবে, আর হরটা উল্টে যাবে, উল্টে গিয়ে সেটা কি হয়ে যাবে 2 -2 হয়ে যাবে। তাহলে -2 আর -1 গুণ করলে কি হবে, +2, দ্যাট মিন্স 2টা হবে আমার পারপেন্ডিকুলার ঢাল। ওকে, আসেন আমরা তাহলে পরে দেখি কি আছে। এবার আমরা ত্রিকোণমিতির কিছু কোশ্চেনে চলে আসছি। আর শুনেন, ত্রিকোণমিতির কোশ্চেন গুলো ক্লাস 9-10 এর বই থেকে ভালো করে দেখে যাবেন। বিগত সালে দেখবেন বিভিন্ন বোর্ডে বিভিন্ন প্রশ্ন আসছে, এগুলো জাস্ট বাংলা দেখে দেন, ইংলিশ এমনি বুঝবেন। এবার আমি এগুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করবো না। তারা বলছে sin θ সমান যদি 4/5 হয় তাহলে sec θ এর মান কত সেটা জানতে চাওয়া হয়েছে। আমি জাস্ট আপনাদেরই বলে দিই, এই যে ধরেন একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমরা এখানে sin θ, ধরেন এটা হচ্ছে আমার থিটা কোণ, ঠিক আছে। তো থিটা কোণের বিপরীতে হয় হচ্ছে কি লম্ব, এটা সবসময় মনে রাখবেন। সমকোণের বিপরীতে হয় কি অতিভুজ, যেটাকে আমরা হাইপোটেনাস বলি। আর এটা আমাদের কি হবে অতিভুজ, আর এটা আমাদের কি হবে ভূমি, এটা মাথায় রাখবেন। তাহলে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ নাকি, এটা আপনার জানতে হবে। সাগরে লবণ অতি, সাগরে মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে এখানে আপনি বলেন আমার সাইন থিটা এর লম্বটা তাহলে কি হবে 4, আর অতিভুজটা তাহলে কি হবে 5, দ্যাট মিন্স এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে কি 4, তাহলে নিঃসন্দেহে এটা কি হবে ভূমিটা 3 হবে, কারণ আমরা জানি 3, 4, 5 এই সমকোণী ত্রিভুজ হয়। এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে sec থিটা, sec থিটা এর ভ্যালু কত। ভাই sin cos, cos এর বিপরীত কি sec, তাহলে cos যেটা তার বিপরীত করে দিলেই sec হয়ে যাবে। এটা আপনাদের হোমওয়ার্ক রেখে গেলাম, ঠিক আছে। আসেন আমরা পরে যাই দেখি কি আছে। A pool 6 meter height casts a shadow 2√3 meter
লং। একটা পুল খুঁটি তার ছায়ার দৈর্ঘ্য 2√3 মিটার লং। এখন বলতেছে অন দা গ্রাউন্ড থেকে, দেন তাহলে দ্য সানস এলিভেশন ইজ, দ্যাট মিন্স সূর্যের উন্নতি কোনটা কত। দেখেন এই টাইপের কোশ্চেন, লম্ব দূরত্বের কোশ্চেন কিন্তু অবশ্যই একটা পাবেন। তো ধরেন এই হচ্ছে আমাদের একটা পিলার বা খুঁটি, এ বি একটা খুঁটি বললাম, ঠিক আছে। এখানে ধরেন সান আছে। এখন এই সূর্যের উন্নতি কোণ জানতে চাওয়া হয়েছে, তাহলে এইখান থেকে তার ছায়াটা যদি পড়ে, তাহলে তার গ্রাউন্ড থেকে ছায়ার দৈর্ঘ্য যেটা, সেটা 2√3 মিটার বলছে। তাহলে এই যে আমাদের অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ, আমরা সেটার মান কত জানতে চাই। উন্নতি কোণ মানে কাকে বলে, সংজ্ঞাটা কি, ভূমি এর উপরে দৃষ্টিরেখা যে কোণ তৈরি করে তাকে অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ বলে। তো এইখানে আমাদের এই থিটার মান জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের আসলে এই পুলের উচ্চতা দেওয়া আছে 6। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি তার লম্ব আর ভূমি দেওয়া আছে। তাহলে লম্ব আর ভূমি নিয়ে কাজ করে সাইন আমাদের ত্রিকোণমিতির কোণ অনুপাত tan থিটা। আমি যদি একদম নরমালি বলি যে ইন ত্রিভুজ, এখানে আমাদের এবিসি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ এর tan থিটা সমান 6 বাই কত, 2√3। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে tan থিটা সমান, এখানে কাটা গিয়ে থাকবে হচ্ছে 3। তো এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে লব এবং হর উভয়কে যদি আমরা √3 দ্বারা গুণ করি, তাহলে √3 গুণ করলে এখানে হয়ে যাবে হচ্ছে 3। তাহলে এই 3 কাটা যাবে। এই আমি একটু শর্ট করে ফেললাম, √3 সমান এখানে হবে 3, লব হর উভয়কে √3 দ্বারা গুণ করলাম। তাহলে কি আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি tan থিটা সমান √3। আর আমরা সবাই জানি tan থিটা সমান √3 মানে কি, tan কত ডিগ্রি মান, √3 মানে হলো tan 60 ডিগ্রি মান। এখন আমরা এখানে তাহলে বলতেই পারি যে আমাদের থিটার ভ্যালু যেটা সেটা কত হবে, 60 ডিগ্রি হবে। এখন এইভাবে এত ক্যালকুলেশন না করে আপনি চাইলে আরো দ্রুত করতে পারেন। সেটা কেমন, সেটা আমাদের ক্লাস যারা করেছেন তারা জানেন। আসলে আমি একটা ট্রিক্স বা একটা সিস্টেম আছে এটা বলে থাকি, যাই আমি অল্প করে আপনাদের বলি। আপনি এই জিনিসটা তো জানেন যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর হয়, ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর হয়। এখন আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনাদের প্রায় এটা বলে থাকি যে 30, 60, 90 এবং 45, 45, 90 ত্রিকোণমিতির ক্ষেত্রে এই দুইটার বাহিরে আপনাদের চাকরির পরীক্ষার জন্য, অন্তত চাকরির পরীক্ষার জন্য এই দুইটা অনুপাতের বাহিরে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। তাহলে দেখেন অপশনগুলোতে আমাদের এগুলাই দেওয়া আছে, তাই না। এখন আপনি এটা তো মাস্ট বি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি তো হওয়ার কোনো সুযোগই নেই, তাই না। আচ্ছা, এখন 45 ডিগ্রিও হওয়ার সুযোগ নেই, কেন, কারণ এই দুই বাহু পরস্পর সমান না, এটা 6 এটা 2√3 সমান না, তার মানে আমার দুইটা অলরেডি হ্যাজ ফিনিশ, এই দুটো তো আমার হবেই না। তাহলে হইতে পারে 30 আর কি 60। এখন আসেন 30, 60, 60 এর মধ্যে কি আনসার হবে, এটাও খুব দ্রুত বলা যায়। কেমন করে বলা যায়, আমরা জানি বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর, ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর। এখন আপনি বলেন 6 আর 2√3 এই দুই বাহুর মধ্যে বড় কে, অবশ্যই 6। তাহলে 6 এর বিপরীত যে বাহুটা সেটাই তো আমার কাছে জানতে চাইছে, তার মানে এইটা আমার নিঃসন্দেহে এই থিটা ডিগ্রির এই জায়গায় হবে 60 ডিগ্রি, আর এটা নিঃসন্দেহে হবে 30 ডিগ্রি। ইয়েস, তাই আমরা বলতে পারি এত কিছু না করেও আনসার কত ডিগ্রি, 60 ডিগ্রি। আসেন আমরা পরে যাই, আমাদের একটু কাস্টমাইজ ওয়েতে আগাতে হবে পরীক্ষার সময় সেভ করতে গেলে। অন্তত ব্যাংকের পরীক্ষায় তো আপনার ভাই এই শর্টকাট প্রসিডিওর গুলো সাস্টেইন করতে গেলে অবশ্যই বেসিক ফাউন্ডেশন খুব ভালোভাবে জেনে আসতে হবে। আর এই জন্যই কিন্তু আমরা খুব দ্রুত শুরু করতে যাচ্ছি। ম্যাথের আমাদের দুইটা কোর্স আসছে, ঠিক আছে, ফ্যান্টাস্টিক দুইটা কোর্স। সেটাও হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, আর এটা হচ্ছে অ্যাডভান্স হচ্ছে যারা ব্যাংকের লিখিত এবং বিসিএস এর লিখিত দিবেন তাদের জন্য, আর বেসিকটা ওভারঅল বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষার জন্য আপনার ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য ফ্যান্টাস্টিক একটা কোর্স আমরা লঞ্চ করতে যাচ্ছি। এই দুইটা, ম্যাথের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে দুইটা হতে যাচ্ছে। তো আশা করি আপনারা এইগুলোতে এনরোল হলে আপনাদের খুব দ্রুত স্বপ্ন যেটা, সেই স্বপ্নের খুব কাছাকাছি যাইতে যে দুইটা সাবজেক্ট ডিস্টার্ব করে আপনাদের, ম্যাথ এবং ইংলিশ, এই দুইটা কিন্তু কভার হয়ে যাবে। এবার আসেন কি বলছে দেখি। 66 মিটার লং ট্রি হ্যাজ ব্রোকেন ফ্রম দা টপ। একটা গাছ, সাপোজ এই হচ্ছে, আপনি ধরেন একটা গাছ, এই গাছটার দৈর্ঘ্য আমরা কত বলতেছি, 66 মিটার। কেমন, এই এ বি হচ্ছে একটা গাছ যার দৈর্ঘ্যটা হচ্ছে 66 মিটার। এটা কি করলো, টপ থেকে ভেঙে পড়লো, ধরেন এইখান থেকে ভেঙে গেছে, জ্বরে ভেঙে যায় যেটা আর কি, ভেঙে গিয়ে কি হলো, ব্রোকেন হলো এন্ড এবং মেক্স আ অ্যাঙ্গেল অফ এলিভেশন কত ডিগ্রি, 30 ডিগ্রি, এটা হবে ডিগ্রি। হ্যাঁ, তাহলে সে একটা উন্নতি কোণ তৈরি করছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন উন্নতি কোণ, এখানে 30 ডিগ্রি কোণ
তৈরি করছে। ঠিক আছে, এটা ভেঙে গেল, ভেঙে এই টপটা ভেঙে এখানে পড়ে গেল। তার মানে ধরেন আমি এখানে বললাম এ বি সি, এই ডি বিন্দু থেকে ভেঙে গেছে, তাহলে এই এ ডি আর এখান থেকে সি ডি এরা কিন্তু পরস্পর সমান, মানে এই বাহুটাই তো আসলে ভাঙে এখানে চলে আসছে। আমরা ছোট সময় জ্বরের সময় দেখলাম যে ঘাস ভেঙে একদম মুসড়ে হেলে পড়ে যেটা, ওইটা। আর তার ওই গাছের টপটা একদম উপরে অংশটা এই ভূমিতে এসে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, দ্যাট ইজ কল্ড অ্যাঙ্গেল অফ এলিভেশন। এবার বলতে চাচ্ছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ব্রোকেন পার্ট। ব্রোকেন পার্ট দ্যাট মিন্স কোনটা, এই এডির মানটা কত, তার চেয়ে সহজ কথা, এডি মানে কি এখানে সিডি। তার মানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আসলে কোন অংশটুকুর মান, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই অংশটুকুর মান কত। দেখেন এইখানে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাত করে সময় নষ্ট না করে আমরা চাইলে আরো দ্রুত খুব ফ্যান্টাস্টিক ওয়েতে করে ফেলতে পারি। সেটা হচ্ছে, যারা আমার ক্লাস করেছেন তারা জানেন আমি এই অনুপাতগুলো নিয়ে প্রচুর কথা বলেছি। ঠিক আছে, ধরেন এটা 30, এটা 90, নিঃসন্দেহে এটা কি হবে 60 ডিগ্রি। ওকে, আমি 30 ডিগ্রির বিপরীত বাহুকে কি বলেছিলাম মনে করে দেখেন, এক্স বলেছিলাম। 60 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা √3x বলেছিলাম। 90 ডিগ্রির বিপরীত বাহুকে অলওয়েজ আমি 2x বলেছিলাম। এটা বিস্তারিত আলোচনা আছে, আমরা ওইদিকে না যাই। এখন আসেন, আমরা জানি না গাছটা কতটুকু উপর থেকে ভেঙে গেছে। সাপোজ ধরে নিলাম আমরা x মিটার উপর থেকে ভেঙে গেছে, তাহলে এই অংশটুকু দৈর্ঘ্য কি হওয়া উচিত, এই অংশটুকু দৈর্ঘ্য হওয়া উচিত 66 - x। আর এইটাই তো এখানে লেগে গেছে, তাই না? এইটাই তো 66 মিটার। আমরা যদি বলি 66 মিটার, এই অংশটাতে এখানে আসছে, তার মানে এটার অতিভুজ আসলে কি বলা যায় 66 - x। আর আমরা অতিভুজ কি পেয়েছি 2x, তাহলে 2x সমান 66 - x বলা যায়। খুব সহজে দেখেন হয়ে যাচ্ছে x এর মান। অতএব 2x সমান 66 - x যদি হয়, দ্যাট মিন্স 3x সমান যদি 66 হয়, x সমান তাহলে কত 22। এখন 22 তো আর আমাদের আনসার না, এখানে আমাদের অপশনগুলো তো ভুল আছে। 22 তো আনসার না, আমার তো x এর মান জানতে চাইছে। আমাকে জানতে চাওয়া হয়েছে কতটুকু ব্রোকেন পার্টের দৈর্ঘ্য কত। দ্যাট মিন্স আমার কাছে জানতে চাওয়া হয়েছে এই অংশের দৈর্ঘ্যটা কত। ঠিক আছে, এই অংশটার দৈর্ঘ্যটা কত, এই অংশ মানেই তো আসলে কি এই অংশ, তাই না? তাহলে এই অংশের দৈর্ঘ্য যদি পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই 66 থেকে x এর ভ্যালু 22 আমরা বাদ দিব, তাহলে পাবো কত 44। তাহলে আমাদের আনসার কি হবে, আমাদের আনসার হবে আসলে 44 মিটার। অপশনটা ঠিক করে নিব, 44 মিটার। ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন ছিল, আমি অনেকক্ষণ যাবত কমেন্ট দেখছি না। 31 জানুয়ারি পরীক্ষাটি যেতে পারবো না প্রাইমারি সহকারে, হারে অনেকে আছেন এই বিপদে পড়ে গেছে। 30-31 তারিখ বাইবার ডেট দিয়ে দিয়েছে। আরেকবার রিপিট করেন স্যার, কোনো সুযোগ নেই, দয়া করে রিপিট ভিডিওটা আবার দেখে নেবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস ভাই। আপনি ক্লাস পরীক্ষাটা দিয়ে আসেন 31 তারিখ, তারপরে বুঝবেন এই ক্লাসের গুরুত্বটা কি। এখানে যে কয়টা টপিক বলছি সবগুলা টপিক থেকে একটা করে অথবা একের অধিক 2টা করে কোয়েশ্চেন পাবেন। ঠিক আছে, আচ্ছা 60 ডিগ্রি 28 অনেকে কমেন্টস করেছেন, আমি অনেকক্ষণ যাবত কমেন্টস পড়ছিলাম না। আচ্ছা যাই হোক, সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে বা আপনাদের পরিচিত গ্রুপ টুপ যেগুলো আছে, যাতে করে সবাই দেখতে পারি। এবার দেখেন কি বলছেন, এই আর্টস ফ্যাকাল্টির খুব সুন্দর একটা কোশ্চেন এগুলো থেকে করে, আবার এফবিএস ও খুব প্রচুর কোশ্চেন করে এই জায়গা থেকে। ইফ sec θ + tan θ সমান যদি x হয়, তাহলে tan θ এর ভ্যালুটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। দেখেন এটা যদি আমরা করতে চাই, tan θ এর ভ্যালু, দ্যাট মিন্স এইখানেই তো tan θ এর অবস্থান আছে, তাই না? তো এখানে tan θ আছে, তাহলে sec + tan, আমার যদি কোনোভাবে খেয়াল করে দেখেন sec - tan এর ভ্যালুটা জানতে পারি, তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমি মাইনাস করে দেই, sec sec কাটা যাবে, অতএব এখান থেকে 2 tan, দ্যাট মিন্স আলটিমেটলি 2 দিয়ে ভাগ করলে tan θ এর একটা ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, tan θ এর একটা ভ্যালু পাওয়া যাবে। তার মানে দেখেন আমার এ আর বি প্রশ্নে আনসার হওয়ার কোনো সুযোগ নেই, ম্যাথ করা ছাড়াও আনসার করা যায়। তাহলে কি হবে, হয়তো সি আর ডি হবে। এবার আসেন সি আর ডি হবে কিভাবে বুঝবেন? আচ্ছা ভাই, এই দুইটা সমীকরণ কি বিয়োগ করা লাগছিল না? হ্যাঁ বিয়োগ করা লাগছিল, তাহলে এখানে কি বিয়োগ সাইন আছে না? তাহলে সিও আনসার না, তাহলে কি হবে, তাহলে মাস্ট বি আনসারটা কি হচ্ছে ডি হচ্ছে। এগুলো কখন পারবেন, যখন আপনার ভালো মানের বেসিক থাকবে, তখন এইভাবে খুব দ্রুত। আসলে যারা সবসময় টিকে তারা কেমন করে টিকে ভাই, ইয়েস এইরকম করে সময় বাঁচায়, তারা খুব দ্রুত পরীক্ষা দিতে পারে ম্যাথমেটিক্সে, তারা ওই গেল অন্য জায়গায় গিয়ে সেভ করে। ঠিক আছে, দেখেন আপনি এখানে নর্মালি ক্যালকুলেশন করে যে সময় নষ্ট করেন সেই সময় 3-4টা জিকে দাগানো যায় ভাই। দেখেন এবার আসে তাহলে একটু বেসিকটা বলি যে আসলে কিভাবে এটা হলো, চলেন আমরা একটু দেখি সেটা। এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ওই যে যেটা বলছিলাম, আমাদের এখানে দেওয়া আছে কি sec θ + tan θ সমান x দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানি, একটা সূত্র বের করি, a² - b² এর সূত্রের মধ্যে a + b * a - b পাওয়া যায়। আমার উদ্দেশ্য কি a + b * a - b। তাহলে আমরা দেখি তো এটা বলতে পারি কিনা যে sec θ মাইনাস tan θ tan² θ সমান, আমরা এখানে কি বলি 1,
সূত্র জানি। তাহলে দেখেন এটা সূত্র যদি সলভ করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে, a মাইনাস বি সমান আমরা কি বলছি 1। এবার এই sec থিটা প্লাস tan থিটা একটা মান আছে না, কত x, আমি একটু ভেঙে ভেঙে লিখছি, তাহলে x ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান 1। তাহলে পরবর্তী লাইনে আমরা কি বলতে পারি, sec থিটা মাইনাস tan থিটা সমান 1/x বলতে পারি না? ইয়েস, আমার উদ্দেশ্য ছিল কি এইটা আরেকটা মাইনাস যোগ করা। তাহলে ধরেন আমি যদি এটাকে একটা সমীকরণ বলি আর এটাকে যদি 2 নং সমীকরণ বলি, তাহলে 1 আর 2 এখন আমি কি করে দেব, বিয়োগ করে দেব। তাহলে 1 আর 2 এই দুইটা সমীকরণ যদি আমি বিয়োগ করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে, 1 এ আমার কি ছিল sec থিটা প্লাস tan থিটা সমান ছিল x, আর পরেরটা 2 নম্বরে ছিল sec মাইনাস tan সমান কি ছিল 1/x। এদেরকে যদি এখন আমি বিয়োগ করে দেই তাহলে সাইন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে sec sec কাটা যাচ্ছে, থাকছে হচ্ছে আমাদের কি 2 tan থিটা x মাইনাস 1/x। ওকে, এবার আসেন আমি একটু উপরে আপনাদের দেখাচ্ছি। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা পরবর্তীতে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2 tan আপাতত রেখে দেই, এখানে আমরা লসাগু নিয়ে বিয়োগ করে দেই, x স্কয়ার মাইনাস 1 হলো। ইয়েস, ওই যে বলছিলাম না, মনে পড়ে কিনা যে 2 কোথা থেকে আসবে, অতএব tan থিটা সমান ওই পাশে 2 দ্বারা আমরা ভাগ করে দিলে এখানে x স্কয়ার মাইনাস 1, এখানে 2x। ইয়েস, এটাই ছিল আনসার। কিন্তু আপনি বলেন পরীক্ষার হলে কি এইভাবে করবেন? যারা এইভাবে করছেন আপনারা এখনো অনেক পিছিয়ে আছেন। বাংলাদেশের জব সেক্টরে জব পাইতে গেলে এইভাবে করলে হবে না ভাই। প্রচুর প্র্যাকটিস করে আপনার প্রচুর স্পিডে চলে আসতে হবে। তার জন্য না বুঝে শর্টকাট মুখস্থ করে কোনোদিনই এই জায়গাগুলোতে আপনি ভালো করতে পারবেন না। একটাই সুযোগ, ভালোভাবে আপনার ফাউন্ডেশন রেডি করতে হবে, বেসিকটা ভালো করে রেডি করে তারপরে আস্তে আস্তে আপনার এই জায়গায় চলে আসতে হবে। তবে শুধু কি বেসিক দিয়ে হবে না, যারা শুধু বেসিক বেসিক বলতেছেন আপনারা ওইখানেও ভুলে আছেন। আমার দুইটাই লাগবে ভাই, বেসিকটাও লাগবে এবং কংক্রিট একটা বেসিকের উপর দাঁড়িয়ে স্ট্যান্ডার্ড একটা শর্টকাটে আপনার সমাধান করতে হবে। ইয়েস, আজাইরা মুখস্থ শর্টকাট না। ওকে, আসলে আমরা পরে যাই দেখি তাহলে কি বলছে। নেক্সট যেটা বলছে sec থিটা প্লাস tan থিটা সমান যদি 7/5 হয় তাহলে sec থিটা মাইনাস tan থিটা কি হয়, এটারও সুন্দর বেসিক আছে, আমরা এত কিছু যাব না বা যেহেতু মাইনাস আছে সুতরাং এটা উল্টে যাবে। উল্টে যাবে মানে কি 5/7 আনসার হবে, 5/7 আনসার হবে। আমি একটা খুব ভালোভাবে বললাম, এটা আর বললাম না। আসলে আমরা পরে যাই দেখি কি হচ্ছে। Which of the following is the equation of the straight line join the point A এর স্থানাঙ্ক যদি 3 0 হয় এবং বি যদি 0 এবং -3 হয় তাহলে আমাদের স্ট্রেট লাইন ইকুয়েশনটা কি সেটা জানতে চাওয়া হয়েছে। এগুলো আমরা সবাই জানি, এটা আমি আর এখানে দেখাচ্ছি না যে x1 x2 ইত্যাদি করে এগুলা, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। আসেন দেখি এরকম এটা দেখি কি বলছে, ইফ দ্য ডিস্টেন্স অফ পয়েন্ট এ এর স্থানাঙ্ক হচ্ছে k4 ফ্রম দা অরিজিন, এটা অরিজিন দিয়ে যাচ্ছে ইউনিট দ্যাট, তাহলে জানতে চাচ্ছে হোয়াট ইজ দা ভ্যালু অফ এক্স, মানে কে এর ভ্যালুটা কত। তো অরিজিন দিয়ে যখন যাবে তখন একটু খেয়াল করে দেখেন আমার y ইকুয়াল সমীকরণটা কি হয় জানি বলছিলাম mx হয়, এমনটা, ঠিক আছে। তাহলে এটা একটা হতে পারে, আরেকটা বিষয় হচ্ছে ডিস্টেন্স, এটা যদি হয় তাহলে আমাদের m এর ভ্যালুটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে একটু কষ্ট হতে পারে। তাহলে আরো একটা সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে কত দেওয়া আছে আমাদের 5 দেওয়া আছে। তাহলে আমরা ডিস্টেন্সের একটা সূত্র জানি, যদি অরিজিন দিয়ে যায় এই সূত্রটা আমরা কখন ইউজ করব, a স্কয়ার প্লাস y স্কয়ার সমান, যেটা এটা হলো ডিস্টেন্সের সূত্র, এটা কখন ইউজ করব, যখন আপনার অরিজিন দিয়ে যাবে স্ট্রেট লাইনটা যখন মূল বিন্দুগামী তখন। আর এটার এই যে ডিস্টেন্সটা সেটার ভ্যালু কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। ওকে ফাইন, এই ডিস্টেন্সের ভ্যালু যেহেতু 5 দেওয়া আছে তাহলে এবার আমরা মান বসিয়ে দিই। আমাদের এখানে এটা হচ্ছে x আর এটা হচ্ছে y, ভুজ এবং কুটি। তাহলে x এর ভ্যালুটা কত, k, x এর ভ্যালুটা হচ্ছে আমাদের k স্কয়ার প্লাস এখানে কি 4 স্কয়ার ইকুয়াল 5। এবার আমি যদি উভয় পাশে বর্গ করে দেই তাহলে k স্কয়ার প্লাস 4 4 16 আর এখানে হবে কত 25। তার মানে k স্কয়ারের ভ্যালু হবে 16 থেকে 25 বিয়োগ করলে কত হয় 9। অতএব
বর্গমূল করলে কে এর ভ্যালুটা কি হবে? 3 হবে। তার মানে আমাদের আনসারটা কি হচ্ছে? আনসারটা হচ্ছে 3। ঠিক আছে, তো এইগুলো স্থানাঙ্ক জ্যামিতি যদি আপনার ভালো আইডিয়া না থাকে তাহলে কিন্তু এগুলো আসলে করা খুব কষ্ট হয়ে যেতে পারে। ইফ দ্য স্লোপ অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 2 2 and r, 0, তাহলে আমাদের is 2, এইটার যে আপনার 2 আসলে এখানে কি সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই 2 দেওয়া আছে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ r, তাহলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এখানে r এর ভ্যালুটা কত হবে। তো আমরা আমাদের ঢাল যেটা আছে সেটার মান এখানে নিশ্চয়ই দেওয়া আছে, কত? স্লোপের মান দেওয়া আছে হচ্ছে 2, স্লোপ এর ভ্যালুটা এখানে কত দেওয়া আছে? 2। তাহলে স্লোপের সূত্র আমরা কি জানি? যদি আমাদের এরকম ভুজ এবং কোটি দেওয়া থাকে তখন স্লোপ এর সূত্র হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1। এটার আসলে বিস্তারিত আলোচনা আছে, হ্যাঁ, লম্ব বাই ভূমিও কিন্তু এটা ভুজদ্বয়ের পরিবর্তন ডিভাইডেড কোটিদ্বয়ের পরিবর্তন বা ডেল্টা ভুজ কোটি ইত্যাদি। যাই হোক, ওই দিকে আর না যায়, এটার ভ্যালু কত দেওয়া আছে? 2। এবার আসেন তাহলে আমাদের y2 এর ভ্যালু, এটা হচ্ছে y2, কেমন? এটা y2, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে y1, আর এটা হচ্ছে আমাদের x1। এবার আসেন y2 এর ভ্যালু কত? 0, y1 এর ভ্যালু কত? 2, x2 এর ভ্যালু কত? r, x1 এর ভ্যালু কত? 2, সমান হচ্ছে 2। তো এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে -2 r -2 ইকুয়াল টু, তারপরে ক্যালকুলেশন করলে r -2 আমরা যদি আর গুণ করি তাহলে এটা হবে হচ্ছে, এখানে 1 দিয়ে আমরা -2 বলবো, আর এটা হচ্ছে 2r -4 ইকুয়াল -2। ক্যালকুলেশন করলে 2r সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে +2, হ্যাঁ, এই 4টা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, বিয়োগ করলে +2 পাবো, উভয় পাশ থেকে 2 বাদ দিয়ে দিলে r এর মান পাবো হচ্ছে কি? 1। তাহলে আমাদের r এর মানটা কত? 1। দেখেন ঢালের এরকম সমীকরণ থেকেও আপনার এইভাবে কোশ্চেনটা দিয়ে থাকে। আচ্ছা, এবার আসি তাহলে, এগুলো আমি জানি অনেকেরই খুব মাথার উপর দিয়ে যাচ্ছে, যাদের কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে ভালো আইডিয়া নেই তারা এগুলো নিয়ে আসলে খুব কষ্ট পাচ্ছেন, বুঝতে পারছি। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্টের লেন্থ অন ওয়াই এক্সিস, তাহলে ওয়াই এক্সিস থেকে যদি আপনি সহজ কথা আপনার ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কত বাই দ্য গ্রাফ অফ ইকুয়েশন 2x y - 2x + 3 সমান যদি 0 হয় তাহলে সেটা ওয়াই অক্ষের ইন্টারসেপ্টটা কত সেটা জানতে চাওয়া। মানে আমরা যদি এইটা বলি, ধরেন এটা হচ্ছে আমাদের y, y প্রাইম, x, x প্রাইম। তো এখন y এর ইন্টারসেপ্ট মানে কোথা থেকে কাটছে, আমাদের y এর কোন বিন্দু থেকে কাটছে? অরিজিন এটা 1 2 3 এই দিকে কাটছে না -1 2 3 এদিকে কাটছে, সেই ইন্টারসেপ্টটা জানতে চাচ্ছে, মানে কোন দিক দিয়ে আমাদের সরলরেখাটা সমীকরণটা এখান দিয়ে থ্রো বা চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? ওয়াই অক্ষের যদি ছেদক বের করতে বলে, ইন্টারসেপ্ট বের করতে বলে, তাহলে এক্স এর ভ্যালুটা অবশ্যই 0 ধরতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমার সমীকরণটা ছিল y - 2x + 3 সমান 0। অতএব এখান থেকে y সমান আমরা বলতে পারি 2x - 3, 2x - 3। অতএব আমরা y সমান 2 * x এর ভ্যালু 0 - 3, দ্যাট মিন্স y এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি? -3, দ্যাট মিন্স প্লাস ও মাইনাস, এখানে -1 -2 -3। তাহলে ইন্টারসেপ্টটা কোন দিক দিয়ে ছিল সেটা জানতে চাওয়া হয়েছে, তার মানে -3 তে ছিল। আর যদি ডিসটেন্স বলতো তাহলে কিন্তু আর -3 না +3 হইতো, তখন ইতো মডুলাস অফ -3। ওকে, ওইদিকে না যাই, এবার আসেন লাস্ট ওয়ান, ম্যাট্রিক্স। প্রথম পরীক্ষায় আসা প্রশ্ন শুরু করছে এখান থেকে। সুতরাং প্রশ্নটা আপনাদের জন্য ম্যাট্রিক্সের বেসিক গুলা জানা খুব জরুরি। আমি হয়তো আজকালকের মধ্যে বেসিকের একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। হুইচ ওয়ান ইজ ইউনিট ম্যাট্রিক্স? আসলে ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে? ইউনিট ম্যাট্রিক্স ওয়ান কাইন্ডস অফ আর স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স, টু টাইপস অফ স্কোয়ার ম্যাট্রিক্স। নাম্বার ওয়ান ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর আরেকটা যেটা আছে সেটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। আমরা ওইদিকে না যাই, দেখেন এখানে ইউনিট ম্যাট্রিক্স তখনই হবে, ইউনিট ম্যাট্রিক্স হইতে গেলে অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হয়। তাহলে ইউনিট ম্যাট্রিক্স তখনই হবে যখন আপনার উপাদানগুলো, দেখেন এখানে কি আছে 1 0 0
ওয়ান। মানে ডায়াগোনালের ভ্যালু যেটা সেটা যদি উভয়েরই সেম হয়, দ্যাট মিনস ওয়ান হয়, তখন সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা ইউনিট ম্যাট্রিক্স বলে থাকি। তো ইউনিট ম্যাট্রিক্স যদি হতে হয় তাহলে আমাকে অবশ্যই এইখানে কর্ণের যেটা আছে, প্রাইম বা প্রিন্সিপাল কর্ণ যেটা, মুখ্য কর্ণ যেটা, তার ভ্যালু অবশ্যই কি হইতে হবে? ওয়ান হইতে হবে। তখনই সেটাকে আমরা বলবো কি? ইউনিট ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে সেটা কোথায় আছে? এটা হচ্ছে না ডায়াগোনাল 1 1 না, এটাও না। ঠিক আছে, তাহলে এইখানেই কেবল আমরা দেখতে পাচ্ছি ডায়াগোনাল মুখ্য কর্ণ যেটা বা মুখ্য আপনার কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা, তার ভ্যালুটা কি আছে? 1। বিষয়টা এমনও হতে পারে, ধরেন এখানে আমাদের, আমি যদি আরো একটা উদাহরণ দিয়ে বলি যে 1 0 0 0 1 0 0 0 1, হ্যাঁ, এটাও একটা কি ম্যাট্রিক্স? এটাও একটা ইউনিট ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সাইন কিন্তু আমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দিতে পারি, আবার কি থার্ড ব্র্যাকেট দিয়েও দিতে পারি, অথবা এইভাবেও আমরা দুইটা ডাবল বার দিয়েও ব্যবহার করতে পারি। এগুলো আসতে পারে ভাই পরীক্ষায় বেসিক জায়গা থেকে। এবার আসেন পরে কি বলছে, এখানে আমরা আরো একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1 3, তারপরে আবার কি 1, কেমন? তারপরে আবার কি আছে? 4 4 4, তারপরে কি আছে? 3 1 a। এখন এই যে ম্যাট্রিক্সটা, এটা কি জানতে চাইছে? ট্রেস ইজ 8, মানে এই ম্যাট্রিক্সের ট্রেস এর ভ্যালু হচ্ছে 8। প্রশ্ন হচ্ছে হুইচ ইজ দ্য ভ্যালু অফ a, তাহলে এর ভ্যালুটা কত? কিছুদিন আগে যে ক্লাসে বা পরীক্ষায় কোশ্চেনটা আসছিল ম্যাট্রিক্স থেকে, ওই ম্যাট্রিক্সের ট্রেস বের করতে বলছিল। এখন ট্রেস বের করার সূত্র যদি না জানেন তাহলে তো ওই ম্যাথ পারার কথা না। খুব সিম্পল ক্যালকুলেশন, খুবই সহজ ট্রেস বের করাটা। আর এইখানে ট্রেস সরাসরি বের না করে ট্রেসের ভ্যালু দেওয়া আছে, জাস্ট একটা উপাদানের মান জানতে চাওয়া হয়েছে। এইখানে যে ম্যাট্রিক্সের ভিতরে যেগুলো দেখতেছেন সারি কলম, এগুলো হচ্ছে প্রত্যেক একটা উপাদান। ঠিক আছে, এটা কি? এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স 3/3। ওকে, এখন ট্রেস বের করার সূত্র হলো, ট্রেস আমি যদি বলি ট্রেস বের করার সূত্রটা কি? ট্রেস বের করার সূত্র হচ্ছে সাম অফ ডায়াগোনালের যে আপনার উপাদানগুলো আছে, কর্ণের যে উপাদানগুলো আছে তাদের যোগফল, কর্ণের উপাদানের যোগফল। তাহলে কর্ণের উপাদান এখানে কি আছে? এখানে 1 আছে, 4 আছে, আর কি আছে? a আছে। তার মানে 1 + 4 + a, এটাই হচ্ছে তার ট্রেস ওই ম্যাট্রিক্সের। আমি উদাহরণ দিয়ে আরেকটা বলি, ধরেন এখানে আমি 3 এরকম একটা ম্যাট্রিক্স বললাম যে 3 2 3 2 1, তারপরে 0 1 5, তারপরে বললাম যে 3, তারপরে 2, আবার এখানে বললাম ধরেন 2। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? তাহলে এই কর্ণের উপাদানগুলোর যোগফল, তার মানে 3 + 1 + 2, দ্যাট মিন্স 6। ঠিক আছে, ট্রেস। তো এইখানে এই ম্যাট্রিক্সের ট্রেসটা তাহলে তারা বলেই দিছে। এই ম্যাট্রিক্সের ট্রেসটা কত? এই ম্যাট্রিক্সের ট্রেস তারা বলেই দিছে কত? 8। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 1 + 4 + a সমান কত? 8। এইবার যদি আমরা তাহলে বলি a সমান 8 + 5 - 5, তাহলে এর ভ্যালুটা কত? 3। তাহলে আনসারটা হবে 3। খুবই সিম্পল না? এখন আপনি যদি ট্রেস কি, কাকে বলে, কিভাবে বের করতে হয় না জানেন, তাহলে তো আপনার আকাশ পরিমাণ কঠিন হয়ে যাবে এই প্রশ্ন। এটা মুখে মুখে আনসার করে দেওয়া যায়। আসলে আমরা পরে দেখি কি বলছে। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এ বি, ট্রান্সপোজটা কি হবে? এটা একটা সূত্র, হ্যাঁ, a + b স্কয়ারের যেরকম সূত্র, a² + b স্কয়ার, a² + 2ab + b স্কয়ার, ঠিক এরকম আর কি। তো এটা বিশ্লেষণ যদি আপনি না জানেন, হ্যাঁ, এই সূত্রটা যদি আপনার বিশ্লেষণ না জানা থাকে, মুখস্থ না জানা থাকে, a b এর ট্রান্সপোজ যদি বের করতে চান তাহলে তো বের করতে পারবেন না। তাহলে এটার সূত্রটা হলো a ট্রান্সপোজ b ট্রান্সপোজ, এটাই। তাহলে এটা কোথায় আছে? অপশন সি তে আছে। তাহলে এটাই आंसर হবে। ঠিক আছে, ট্রান্সপোজ মানে কি জানেন? সারিকে কলাম করে দেওয়া, কলামকে সারি করে দেওয়া। যেমন আমি যদি এখানে বলি যে 1 2, ধরেন 1 3, আর এখানে 5 7 বললাম, এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছেন তার ট্রান্সপোজ কি হবে? এই এ ম্যাট্রিক্স যেটা আছে এটার ট্রান্সপোজটা কি হবে? ট্রান্সপোজের সাইন কি জানেন? এ ট্রান্সপোজ এখানে টি দিয়েও রিপ্রেজেন্ট করে, আবার এ প্রাইম এটাও বোঝায়। এটাই হচ্ছে ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজটা কি করতে হবে? সারিকে কলাম, কলামকে সারি করে দিতে হবে। তাহলে এ এর ট্রান্সপোজ যেটা হবে সেটা হচ্ছে, এখানে কি আছে? কলাম, কলামটাকে কি করে দিব? সারি করে দিব। তাহলে 1, তারপরে কি হবে? 3, আর পরে কি 5, সারি কলাম আছে এটাকে সারি করব, তাহলে 5 7। এটাই হচ্ছে তার ট্রান্সপোজ। ঠিক আছে, এরকম প্রশ্ন পাবেন পরীক্ষায় যদি আসে আর কি। আসলে আমরা পরে যাই। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স
A1354, যেটা আমি বললাম আর কি কিছুক্ষণ আগে। তাহলে এটার কি হবে 1534, এটা ট্রান্সপোজটা কি হবে? তাহলে এটা ট্রান্সপোজ হবে হচ্ছে 1313 আমাদের, তারপরে 54। ঠিক আছে, ইয়েস হয়ে গেল। এরকম কোথাও আছে 1354, অপশন এতে দেখতে পাচ্ছি। পরে আসি, পরে আজকে আমাদের এ পর্যন্তই। সবাই আশা করছি 31 তারিখের যে 2টা পরীক্ষা ব্যাংকের, নিঃসন্দেহে ভালো করবেন। আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই দরকার ছিল। এই টপিক অনুযায়ী আপনারা যদি ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ খুব ভালো করবেন। খুব বেশি কঠিন প্রশ্ন হবে না, তবে খুব সিভিয়ার লেভেলের বেসিক জায়গা থেকে কোয়েশ্চেন হবে। শুধু ম্যাথের কথা বলছি, অন্যগুলো আমি জানি না, অন্যগুলো নিয়ে আবার কোনো আলাদা করে বিশ্লেষণ আমি এখানে করতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। ইনশাল্লাহ এইরকম ক্লাস সামনে আরো পাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাবাই।